This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। পাশাপাশি আবারও চলে যাই সেই জায়গায় যে জায়গার নাম উঠলেই অনেক কথা সামনে চলে আসে। হ্যাঁ, সন্দেশখালী। সেই সন্দেশখালীতে এই সময় আবারও অস্ত্র উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র একেবারে, এবং খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য এলাকায় গোলাম শেখ নামে এক ব্যক্তি, তার কাছে আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে। সন্দেশখালীর রামপুরের পিঁপড়েখালীর খেয়াঘাটের ঘটনা এটি। বিজেপি দাবি করছে বিজেপি দাবি করছে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এই অস্ত্র উদ্ধার হয়। অভিযোগ, তৃণমূলের মিটিং শেষে অস্ত্র নিয়ে ফিরছিল দুষ্কৃতীরা। পিঁপড়েখালী ঘাটে দুষ্কৃতীদের ধাওয়া করে স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিকভাবেই অস্ত্র উদ্ধারের পর কিছু প্রতিক্রিয়া পাওয়াই যায়। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য কি বলছেন আপনাদের শোনাবো। তৃণমূল কংগ্রেস নেতা জয়প্রকাশ মজুমদার তিনিই বা কি বলছেন শোনাই আপনাদের ব্যাক টু ব্যাক। তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে, কারণ একবার সন্দেশখালীর আন্দোলন মানতে ঢুকে শেষ পর্যন্ত নদীতে ঝাঁপ দিতে হয়েছিল। সেজন্য যারা আসছে অস্ত্র নিয়ে আসছে। অস্ত্র ছাড়া তো তৃণমূলের কোনো ভিত্তি নেই। সন্দেশখালী নিয়ে নেতারা বিবৃতি দিচ্ছেন, কলকাতা থেকে একবারও গিয়ে মুখ্যমন্ত্রী সন্দেশখালীর ওখানে অ্যাড্রেস করতে পারলেন না, যে কোনো প্রতিবাদের সম্মুখীন হয়ে যাবে, সেজন্য অস্ত্র নিয়ে গেছে। এই অস্ত্রটা অন্তত শ্রমিক ভট্টাচার্য রাখেনি, এটা আমরা বিশ্বাস করি, কিন্তু উত্তর দিতে হবে শ্রমিক বাবুদের। অস্ত্রটা সাপ্লাই করছে কে, রাখছে কে, শুভেন্দু অধিকারী না অন্য কোনো দুষ্কৃতী? কারণ এরা তো আমরা দেখেছি যে ভিডিও ফাঁস হয়েছে যে কিভাবে অন্য জায়গা থেকে অস্ত্র এনে সন্দেশখালীতে রাখা হচ্ছে। এবং দেখুন, এই অস্ত্র উদ্ধার এটা একটা পুরো চিত্রনাট্যের একটা অংশ। অস্ত্র উদ্ধার হবে সকাল এতটার সময়, মিডিয়াকে আগে থেকে খবর দেওয়া হবে, বিজেপির মুখপাত্ররা প্রস্তুত থাকবে সঙ্গে সঙ্গে মিডিয়ায় বাইট দেওয়ার জন্য। এই সমস্তটা যদি একসঙ্গে দেখেন তাহলে অপরাধটা এস্টাবলিশড হয়ে যাচ্ছে, প্রকাশ্যে এসে যাচ্ছে যে কিরকম একটা ষড়যন্ত্রের চিত্রনাট্য এরা তৈরি করছে। একসময় তার এলাকায় ভোট হলেই তার উজ্জ্বল উপস্থিতি দেখতে পাওয়া যেত। এবছর তাই তার অনুপস্থিতিটা উজ্জ্বল অনুপস্থিতি বলা যায়। সে কারণে পুলিশি পাহারায় বোলপুরে অনুব্রত মণ্ডলের বাড়ি। হ্যাঁ, তার কথাই বলছি। তারপরও বাড়ির ছাদে কে লাগালো জয় হনুমান পতাকা, খুব ইন্টারেস্টিং এবং রহস্যজনক। সিপিএম কিভাবে খোঁচা দিচ্ছে? সিপিএম বলছে অনুব্রতর আত্মীয় ঘনিষ্ঠরা তলায় তলায় নাকি বিজেপির সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। হিন্দু প্রধান জেলা হলেও বীরভূমের দুটি লোকসভায় সংখ্যালঘু ভোট কিন্তু অন্যতম ফ্যাক্টর। সেখানে কংগ্রেসের মিল্টন রশিদ এবং সিপিএমের শ্যামলী প্রধান সংখ্যালঘু ভোটে ভাগ বসালে বাড়তি সুবিধা পেতে পারে কি বিজেপি? ইঙ্গিতপূর্ণ বিষয়টা এক্ষেত্রে আরও একটা রয়েছে, তা হলো তৃণমূলের আক্রমণের সামনের সারিতে বিজেপি নয়, সেক্ষেত্রে রয়েছে বাম কংগ্রেস। আমি ডন 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 বাড়ি থেকে বেরোতে দেব না। অনুব্রত মণ্ডলের বোলপুরের নিচুপট্টির বাড়ির ছাদের দিকে তাকিয়ে আমরাও একটু বিস্মিত বোধ করছি। তার কারণ গেল রামনবমী থেকে তার বাড়ির ছাদে ওই যে পতাকা দেখতে পাচ্ছেন, এই পতাকা লাগানো হয়েছে, হনুমানজির পতাকা, তাতে লেখা আছে জয় শ্রীরাম। বীরভূমে 2014 সালের পর থেকে বিজেপির ক্রমশ উত্থান হয়েছে। বামেদের ভোট, কংগ্রেসের ভোট যে অনুপাতে কমেছে সেই অনুপাতেই বিজেপির ভোট বেড়েছে। হয়তো তারা আসন জিততে পারেনি, কিন্তু প্রায় ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে 2014 ভোটের পর থেকে। এখানকার তৃণমূলও এটা উপলব্ধি করেছে যে শুধুমাত্র সংখ্যালঘু ভোট দিয়ে হয়তো গোটা জেলার দুটি আসনে বাজিমাত করা যাবে না। তাই কি অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে এই ধ্বজ বা এই পতাকা লাগানো হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে ওদের সম্মতিতেই এটা ঘটেছে। এবং আমি যা খবর, ওর পরিবারের লোকজনরা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছে। উনি উপস্থিত থাকলেও এখন যা তৃণমূলের অবস্থান, তাদের রামনবমীর পতাকা ওর বাড়িতে ওই জোড়া। 2014 এবং তারপর থেকে অনুব্রত মণ্ডলেরও দল পরিচালনার ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা গিয়েছিল। এই বর্ধমান এবং বীরভূম জেলায় যত পুরোহিত আছেন এবং
যারা বিভিন্ন ধর্মকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে খোল করতাল, যারা কীর্তনিয়া তাদের খোল করতাল বিলি করা, এগুলো দলের কর্মসূচির মধ্যে নিয়ে এসেছিলেন অনুব্রত মণ্ডল। তৃণমূলে তিনি প্রথম ব্যক্তি যিনি পুরোহিতদের জন্য জেলায় আলাদা সভা করে সেই সভা থেকে নিজের হাতে খোল করতাল ইত্যাদি বিলি করেছিলেন। অর্থাৎ কোথাও এটা বোঝা যাচ্ছে এটা এমন একটা জেলা যে জেলার একটি লোকসভায় 39% সংখ্যালঘু ভোট আছে, আরেকটি জেলায় প্রায় 29% সংখ্যালঘু ভোট আছে। এতদ সত্ত্বেও তৃণমূলকে কিন্তু হিন্দু এবং হিন্দুত্বের প্রতি কিছুটা ঝুঁকতেই হয়েছে, এটা বাধ্যবাধকতা। কোন প্রতিপক্ষকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন? আমরা কোনো প্রতিপক্ষকে গুরুত্ব দিচ্ছি না, আমরা কাউকে প্রতিপক্ষ হিসাবেই ভাবছি না। কারণ বীরভূম জেলায় 365 দিন আমরা মানুষের সাথে, মানুষের সুখ দুঃখ আপদ বিপদে মানুষের পাশে থাকি। কিন্তু বিরোধীরা কখন দেখা যায়? যখন নির্বাচনের ঘন্টা বাজে, যখন ইলেকশন আসে। বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রের একটিতে 39% এবং অপরটিতে 29% সংখ্যালঘু ভোট। সাদা চোখে আপাত দৃষ্টিতে এটা তৃণমূলের কাছে স্বস্তির বিষয় এবং এই ভোটটা একচেটিয়া এ যাবৎ তৃণমূল পেয়েও এসেছে। কিন্তু এবার যেহেতু বাম এবং কংগ্রেসের জোট হয়েছে লোকসভা ভোটে, তাই তৃণমূল কংগ্রেসের মধ্যেই কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে যে যদি দুটি কেন্দ্রেই অর্থাৎ বীরভূম এবং বোলপুরে সংখ্যালঘু ভোটে বাম কংগ্রেস ভাগ বসায় তাহলে ভোট ভাগাভাগি হয়ে যেতে পারে এবং সেই সুবিধা পেয়ে যেতে পারে বিজেপি। যে কারণে কাজল শেখ থেকে শুরু করে অন্য সমস্ত নেতা যখনই তারা প্রচারে যাচ্ছেন তারা বিজেপিকে যত না বেশি আক্রমণ করছেন তার থেকে বেশি অনেক আক্রমণ করছেন বামেদের এবং কংগ্রেস। কারণ তারা যদি সংখ্যালঘু ভোট ভাগ করে নেয় তাহলে কিন্তু সেটা তৃণমূলের পক্ষে খুব অস্বস্তির বিষয় হয়ে দাঁড়াতে পারে। সংখ্যালঘু ভোটার এটা ভাবলে হবে না। বীরভূম জেলায় কত পরিযায়ী শ্রমিক আছে, বীরভূম জেলায় কত বেকার আছে, বীরভূম জেলায় কত 100 দিনের কাজের টাকা লুট হলো, বীরভূম জেলায় কত কয়লা পাচার হলো, বীরভূম জেলায় কত বালি পাচার হলো। এই নিয়ে আমি ভোট ময়দানে নেমেছি, সংখ্যালঘুর পার্সেন্টেজ নিয়ে নয়। রশিদ প্রার্থী ছিলেন, বিধায়ক ছিলেন, তারপর তিনি কিন্তু পরাজিত হয়েছেন। স্বভাবতই তার যে অস্তিত্ব সেটা কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। স্বভাবতই এখন কংগ্রেস বা সিপিআইএমকে মানুষ পছন্দ করে না, সুতরাং বাংলা থেকে কংগ্রেস এবং সিপিআইএমকে প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ। এখন বিরোধী বিজেপি হিসাবে। ক্যামেরায় দেবব্রতর সঙ্গে রাজা চট্টোপাধ্যায়, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.